এটা ডিনায়াল অফ জাস্টিস। এই অবস্থা থেকে মুক্তির জন্য দেশব্যাপী থানাগুলোতে অনলাইন পদ্ধতি ও মোবাইল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রার্থীদের আইনের নিরাপত্তা পাওয়ার সম অধিকার প্রতিষ্ঠা করা হবে। পুলিশ বাহিনীকে একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী করে গড়ে তোলা হবে। জনগণের সেবক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন, ট্রেনিং ও নৈতিক উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হবে। সিআরপিসি, পিআরবি, পুলিশ আইন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী পুলিশের ওপর বিচার বিভাগীয় তদারকি নিশ্চিত করে জবাবদিহি ও কল্যাণমূলক জনপ্রশাসন গড়ে তোলা হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে পুলিশ বাহিনীকে দক্ষতা সম্পন্ন যুগ উপযোগী সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জনগণের জান মাল ও সম্মান রক্ষা এবং সমাজে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত একটি চৌকস, দক্ষ, নিরপেক্ষ, জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। পুলিশের কনস্টেবল, ট্রাফিক পুলিশ এবং এএসআই পর্যন্ত নিম্ন পদস্থ পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে একটানা 8 ঘন্টার বেশি দায়িত্ব পালনে বাধ্য করা হবে না। ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঝুঁকি ভাতা এবং 8 ঘন্টার অতিরিক্ত সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মঘণ্টা হারে যুক্তিসঙ্গত ওভারটাইম ভাতা প্রদান করা হবে। এএসআই থেকে কনস্টেবল পর্যন্ত পুলিশের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। একটি দক্ষ, স্বচ্ছ, গতিশীল, মেধাবী, জবাবদিহিমূলক, যুগোপযোগী ও গণমুখী জনপ্রশাসন গড়ে তোলা হবে। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক নৃগোষ্ঠী কোটা ব্যতিরেকে কোটা পদ্ধতি বাতিল করা হবে। গতিশীল বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে সংবিধানের আলোকে একটি যথা উপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে। কিছু পরিমাণ বৃদ্ধি করা হবে। অতি স্বল্প আয়ের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি রেশনিং ব্যবস্থা চালু করা হবে। সকল দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির নিরিখে বৃদ্ধি করা হবে। এই বিশেষ ভাতা ব্যবস্থাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে। বেসরকারি খাতে নিয়োজিত ব্যক্তিদের জন্য বার্ধক্যের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে আইন প্রণয়নের মাধ্যমে একটি পেনশন ফান্ড গঠন করা হবে। প্রবীণদের শেষ বয়সের দিনগুলোতে দুঃখ কষ্ট লাঘবের জন্য তাদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে।
বেসরকারি খাতে নিয়োজিত প্রত্যেকের আয়ের নির্দিষ্ট অংশ এই ফান্ডে জমার ভিত্তিতে পেনশন ফান্ড গড়ে তোলা হবে এবং এর জন্য ন্যায্য হারে মুনাফা প্রদান করা হবে। এ ফান্ডের অর্থ উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার জন্য বিনিয়োগ করা যাবে। আছেন তাদেরকে অব্যাহতভাবে নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা হবে। বাস, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাতায়াতের বিধান করা হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা। বিএনপি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা অধিষ্ঠিত করবে। বিএনপি সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করবে। মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের নামে দুর্নীতির অবসান ঘটানো হবে। বিএনপি একটি স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রস্তুত করবে। মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করা হবে এবং এই ভাতা ব্যবস্থাপনাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে। আগ্রহী প্রকৃত মুক্তিযোদ্ধা বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে এবং সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিষ্ঠিত ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় যোগ্য ও দক্ষ মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে। দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন করা হয় দুঃখের বিষয়, মুক্তিযুদ্ধে শহীদদের সেভাবে মূল্যায়ন করা হয় না। জন্য বিএনপি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদ সকল রাষ্ট্রের জন্য হুমকির কারণ। এ কারণে বিএনপি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো রকম সন্ত্রাসবাদী তৎপরতাকে বরদাস্ত করবে না এবং সন্ত্রাসবাদীকে আশ্রয় প্রশ্রয় দেবে না। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য গঠন এবং জনগণের অংশগ্রহণে এসব গণবিরোধী চক্র নির্মূল করা হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মকৌশল হিসেবে দারিদ্র্য দূরীকরণ, বেকার সমস্যার সমাধান, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শক্তিশালী করা এবং আন্তঃধর্মীয় সংলাপকে উৎসাহিত করা হবে। অর্থনীতি। বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিএনপি দরিদ্র বান্ধব ও সমতা ভিত্তিক অর্থনৈতিক প্রবৃত্তিতে বিশ্বাসী। প্রবৃত্তির হারকে বৃদ্ধি করে এবং এর সুফলের সুষম বন্টনের মাধ্যমে বিএনপি ধনী দরিদ্রের বৈষম্যের সমস্যাকে মোকাবেলা করবে। আমরা
2020-30 সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। এ সময়ের মধ্যে মাথাপিছু আয় 500 মার্কিন ডলারে উন্নীত করা হবে। 5,000 মার্কিন ডলারে উন্নীত করা হবে। এর জন্য বার্ষিক প্রবৃদ্ধির হার ডবল ডিজিটে উন্নীত করার সৃজনশীলতার ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশে ভূমির অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করে শিল্প স্থাপত্য মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন বিলুপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ পরিচালনা ও তদারকির ভার কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত করা হবে। গবেষণা উন্নয়ন R&D যে কোনো আধুনিক ও উন্নয়নশীল দেশের জন্য গবেষণা ও উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। R&Dর জন্য প্রয়োজন দক্ষ প্রকৌশলী, শিল্পবিজ্ঞানী এবং গবেষক। R&D খাতে বিনিয়োগ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। এ কারণে রাষ্ট্রীয় সহযোগিতার প্রয়োজন রয়েছে। R&D খাতে ব্যক্তি খাত সহায়ক বাজেটে ব্যক্তি সহায়ক বাজেট বরাদ্দ রাখা হবে। একবিংশ শতাব্দীতে পৃথিবী জ্ঞান ভিত্তিক অর্থনীতির জগতে প্রবেশ করেছে। বৈশ্বিক এই উন্নয়নের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিএনপি R&D খাতের বিকাশ ও পরিবর্তন করবে। জনমিতিক লভ্যাংশ বর্তমানে বাংলাদেশে 15 থেকে 64 বছর বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 63.25%। অর্থাৎ বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী কর্মক্ষম বয়সের মধ্যে পড়ে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর বিশাল তাৎপর্য রয়েছে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ মানুষ কর্মবাজারে প্রবেশ করে। এর মধ্যে মাত্র 10 লক্ষ মানুষ কাজ পায়, বাকিরা থাকে বেকার। এসব কর্মক্ষম বেকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পেশাগত ও কারিগরি শিক্ষা, প্রকৌশল বিদ্যা, চিকিৎসা বিদ্যা, বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞানের বিভিন্ন মৌলিক ও প্রায়োগিক গবেষণা, শত ধরনের ট্রেড ও পেশার জন্য প্রশিক্ষণ কর্মসূচি মানব সম্পদকে বিকশিত করতে পারে। এর জন্য প্রয়োজন হবে গুণগতভাবে উন্নত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার। সকল ধরনের ট্রেড ও পেশার শিক্ষার মান উন্নতকরণ এবং সনদায়নের জন্য প্রয়োজনীয় ব্যাংক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের CSR কর্মসূচির সিংহভাগ মানব সম্পদ উন্নয়নে ব্যয় করতে উৎসাহিত করা হবে। জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে মানব সম্পদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সৃষ্টি করাই হবে বিএনপির অন্যতম অগ্রাধিকার। 2016 সনের জাতিসংঘের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের
188 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 139তম। এতে বোঝা যায় বাংলাদেশ এখনো মানব উন্নয়নে অর্থবহ কার্যক্রম নিতে পারেনি। বিএনপি 2030 ভিশনের মধ্যে বাংলাদেশকে উচ্চমান উন্নয়ন স্কেলে উন্নীত করার লক্ষ্যে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষা ও মানব সম্পদ। শিক্ষাকে কর্মমুখী ও ব্যবহারিক জীবনের সাথে সম্পৃক্ত করা হবে। বিএনপি শিক্ষার প্রতিটি স্তরে গুণগত মান নিশ্চিত করবে এবং বিজ্ঞান শিক্ষায় অনগ্রসরতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষা ধনী শ্রেণীর একচেটিয়া অধিকার নয়। বিএনপি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করবে। বিএনপি শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে যাবে। 1 দশকের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে। শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ ব্যয় করা হবে। উচ্চতর পর্যায়ের শিক্ষা হবে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ। গুরুত্ব দেওয়া হবে বিষয়ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ওপর। গড়ে তোলা হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণের জন্য জাতীয় টিভিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে। বিশ্বের মেধা জগৎ ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের একটি নতুন মাত্রা যোগের জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সহ অন্যান্য বিদেশি ভাষা শেখার জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা হবে। সরকারি উদ্যোগে আরও বিদেশি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হবে এবং বেসরকারি খাতকে ভাষা ইনস্টিটিউট গড়ে তুলতে উৎসাহ ও প্রণোদনা দিয়ে নিবিড় রেগুলেটরি ব্যবস্থার আওতায় আনা হবে। বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের সুবিধার্থে মেধাবীদের বৃত্তি প্রদানের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। মেয়েদের এবং ছেলেদের জন্য স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী, ডিগ্রিমুখী নয়। আমাদের দেশে ব্যবস্থাপক, ব্যবসা প্রশাসন, কারিগরি ও অন্যান্য ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের মানব সম্পদের ঘাটতির ফলে বিপুল সংখ্যক বিদেশি আমাদের বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত হয়েছে এবং হচ্ছে। এরা বাংলাদেশ থেকে নিজ নিজ দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স প্রেরণ করায় বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমাদের দেশেই প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে হবে। অদক্ষ শ্রমিকদের দেশীয় ও বিদেশি চাহিদার নিরিখে ভোকেশনাল ও টেকনিক্যাল প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ভাষা শিক্ষা দিয়ে কর্মসংস্থানমুখী দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যাবতীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সব পর্যায়ে শিক্ষা অর্জনের
সুযোগ লাভের ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক, জেন্ডার ও অর্থনৈতিক বাধাসমূহ দূর করা হবে। দৈহিক, মানসিক ও আবেগগতভাবে প্রতিবন্ধীদের যথোপযুক্ত শিক্ষা অর্জনের জন্য যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও বিশেষ শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা উপকরণ সহ পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের পথ সুগম করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে নিয়মিত বেতন ভাতাদি বৃদ্ধি করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। তাদের কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে এবং সংস্কারের আওতায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আইটি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষা শিক্ষার ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যে বিএনপি সর্বশেষ রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে মাস্টার ডিগ্রির সমমনা ঘোষণা। তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি খাত হবে বিএনপির বিশেষ অগ্রাধিকার খাত। বর্তমান সরকার আইসিটি সেক্টরে উন্নয়নের বাক বরাবর করলেও বাস্তব চিত্র সুখকর নয়। আইটিইউ এর এক তথ্য অনুযায়ী 2016 সালে আইসিটি সেক্টরে 175টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 145তম, যা মালদ্বীপ, নেপাল, ভুটানেরও নিচে। বিএনপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষম করে তোলার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অর্থনীতির ক্ষেত্রে সেবা খাত নির্ভর উন্নয়ন ও কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে 2030 সালের মধ্যে তথ্য ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে রূপান্তর করা হবে। আউটসোর্সিং এবং সফটওয়্যার খাতকে বিশেষভাবে উৎসাহিত করা হবে এবং তথ্য ও প্রযুক্তি খাতে বিদেশ হতে অর্জিত অর্থ দেশে আনয়নের ক্ষেত্রে সকল প্রকার অযৌক্তিক বাধা দূর করা হবে। ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং এর সাথে জড়িত সকলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে স্বল্প চার্জে পেপ্যাল পেমেন্ট সহ অন্যান্য গ্লোবাল পেমেন্ট গেটওয়ে সুবিধা দেওয়া হবে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, যোগাযোগ, কৃষি ও গবেষণা সহ যে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে সে সকল ক্ষেত্রে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে। এর জন্য একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। তথ্য প্রযুক্তিতে অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে। শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ
ফ্রিল্যান্সারের জন্য জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ সহজসাধ্য করা হবে। আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিদেশি যৌথ উদ্যোগ নিশ্চিত করতে যথোপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও নানামুখী প্রণোদনা প্রদান করা হবে। প্রতিভাবান যুব সম্প্রদায় ও আগ্রহী উদ্যোক্তাদের সফটওয়্যার শিল্প ও আইটি সার্ভিস সেক্টরে সার্বিক সহায়তা প্রদান করা হবে। নবাগত উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি যথাযথ ক্ষেত্রে প্রয়োগের লক্ষ্যে একটি পরামর্শক সংস্থা গড়ে তোলা হবে। সাবমেরিন কেবলের সাথে একাধিক সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যান্ডউইথ ও ক্যাপাসিটি বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে। মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে বিশেষ করে মফস্বলে উচ্চ গতির 4G কভারেজ নিশ্চিত করা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে 3G বা তার চেয়ে উচ্চ গতির ইন্টারনেট কভারেজ নিশ্চিত করা হবে। সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পে বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হবে। ইন্টারনেট ব্যবহারের মূল উপাদানগুলো সাশ্রয়ী মূল্যে দেশে উৎপাদন উৎসাহিত করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত সকল প্রকার উপকরণ সামগ্রীর উপর শূন্য শুল্ক সুবিধা বজায় রাখা হবে। দেশের বিভিন্ন এলাকায় সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক, এডুকেশন পার্ক, কম্পিউটার ভিলেজ, আইটি ইনকিউবেটর প্রতিষ্ঠা করে জ্ঞান বিকাশ ও দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার সমর্থিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। এ পর্যায়ে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা চালু করা হবে। এ লক্ষ্যে বিপুল সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হবে। প্রত্যেক জেলায় একটি করে স্মার্ট স্কুল প্রতিষ্ঠা করা হবে এবং এসব স্কুল অন্যান্য স্কুলের জন্য মডেল প্রযুক্তি প্রদর্শন করে কাজ করবে। কম্পিউটার শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রতি জেলায় একটি করে কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হবে। 2020 সালের মধ্যে মাধ্যমিক স্তরে এবং 2025 সাল নাগাদ প্রাথমিক স্তরে প্রশিক্ষিত শিক্ষক, হার্ডওয়্যার, ল্যাবরেটরি সহ সব দিক থেকে উন্নততর আইটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষক, শিক্ষার্থী ও জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পাবলিক প্লেসগুলোতে ফ্রি অ্যান্ড সেফ ইন্টারনেট ওয়াইফাই জোনের আওতায় আনা হবে। বিএনপি জনগণের বাক ও চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে বলে তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সকল আইনের অগণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারাসমূহ সংশোধন করবে। ক্রীড়া 2030 সালের মধ্যে খেলাধুলার কয়েকটি ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ যাতে একটি গ্রহণযোগ্য স্থান নিতে পারে
সে লক্ষ্যে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। খেলাধুলার আন্তর্জাতিক মান অর্জনের জন্য প্রতি জেলায় একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠা করা হবে। সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমস ইত্যাদিতে বাংলাদেশের সম্মানজনক স্থান অর্জনের জন্য দেশে একটি আধুনিক জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে। ক্রীড়া ও খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক, প্রয়োজনীয় অবকাঠামো সরঞ্জামাদি সংগ্রহের জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা হবে। ব্যাংক ও বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া ও খেলাধুলার মান উন্নয়নকে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির CSR অন্তর্ভুক্ত করতে আরও উৎসাহিত করা হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রীড়ার ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে যাদেরকে প্রতিশ্রুতিবান বিবেচনা করা হবে তাদের একটি জাতীয় তালিকা প্রণয়ন করা হবে। এছাড়া সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব ও গণমাধ্যমকে ব্যবহার করে ক্রীড়া ও খেলাধুলার ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট স্কিম চালু করা হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মানজনক জাতীয় পুরস্কার দেয়া হবে। প্রতিটি প্রশাসনিক ইউনিটে উপজেলা, জেলা, বিভাগ ক্রীড়া ও খেলাধুলার ক্ষেত্রে আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা গড়ে তোলা হবে। ক্রীড়াঙ্গন ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠাকল্পে দলীয় হস্তক্ষেপ বন্ধ করা হবে। সংস্কৃতির মধ্য দিয়ে জাতির মনন ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। সংস্কৃতি চর্চার লক্ষ্য হবে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, জাতির আত্মপরিচয় এবং নির্মল বিনোদনের জন্য পরিবেশ তৈরি করা। সাংস্কৃতিক ক্ষেত্রে অনৈতিক আকাশ সংস্কৃতি, অপসংস্কৃতির আগ্রাসন রোধ করা হবে। জাতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ সঙ্গীত, নৃত্যকলা, নাটক, সাহিত্য চর্চা, চলচ্চিত্র সহ সংস্কৃতির বিভিন্ন উপাদানকে সমৃদ্ধ করা হবে। জাতীয় ভাবধারার পরিপন্থী অপসংস্কৃতিকে, সংস্কৃতি চর্চাকে নিরুৎসাহিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ ও সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। জাতীয় সংস্কৃতির প্রধান ক্ষেত্রে জাতীয় পদক প্রদানের রীতি আরও সম্প্রসারিত করা হবে। বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, ঝুঁকিমুক্ত ও অভিবাসন নিশ্চিতকরণ ও অভিবাসন ব্যবস্থাপনা খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুচিন্তিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদার নিরিখে বিদেশি নিয়োগ প্রাপ্তিকে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশি ভাষা সহ প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
অভিবাসন ব্যয় যুক্তিসঙ্গত ও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে সমস্যাটির জটিলতা পরীক্ষা করে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হবে। প্রবাসীরা যাতে তাদের কষ্টার্জিত আয় বৈধ পথে বাংলাদেশে প্রেরণ করতে পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক এক্সচেঞ্জ হাউস ও ব্যাংকের সঙ্গে প্রণোদনা সুবিধাসহ রেমিটেন্স প্রেরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সমস্যা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন অধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারকের আলোকে সংশ্লিষ্ট সরকারের সাথে অর্থবহ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো যাতে প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে যথাযোগ্য ভূমিকা পালন করে তা নিশ্চিত করা হবে। বিশ্বের যেসব দেশে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে ওইসব দূতাবাসে কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে পর্যাপ্ত জনবল ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। দূতাবাস সমূহে কর্মরত লেবার উইংয়ের জনবল যুক্তিসঙ্গত হারে বৃদ্ধি করে সেবা সহজলভ্য করা হবে। জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং তাদের মতামত ও পরামর্শের যথাযথ মূল্যায়ন করা হবে। প্রবাসী বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ সুবিধা সহ বিদ্যমান সুযোগ সুবিধা সম্প্রসারণ করা হবে। বিদেশ ফেরত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করা হবে। বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদের কল্যাণে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা। বিএনপি বস্তুনিষ্ঠ সমালোচনাকে সবসময় স্বাগত জানায়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব পালনে বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে। তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য মুক্ত চিন্তা, গণতান্ত্রিক চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নীতিমালা থাকা দরকার। বিএনপি সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে এবং বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, আইটি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ সাংবাদিক সমন্বয়ে একটি কমিশন গঠন করবে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। বিএনপি সৎ সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে।
এবং চাঞ্চল্যকর সাগররুনি হত্যা সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে জনগণের জন্য পরিষেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে পারে। যেখানে সমস্যা জোরদার ও সম্প্রসারণ করা হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। উন্নত মানের বীজের দুষ্প্রাপ্যতা বাংলাদেশের কৃষকের একটি কঠিন সমস্যা। এই সমস্যার সমাধানকল্পে প্রত্যেক উপজেলায় বীজ বর্ধন ও প্রক্রিয়াকরণ খামার গড়ে তোলা হবে। এ থেকে কৃষি উৎপাদন 8 থেকে 10% বৃদ্ধি পাবে। রাষ্ট্রীয় বাজেটের একটি যৌক্তিক অংশ কৃষি গবেষণার জন্য বরাদ্দ করা হবে। কৃষি নানা ধরনের ঝুঁকির মুখে পড়ে। এই ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। গরিব এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত কৃষকের কৃষি খাতে সুদ মওকুফ করা হবে। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। বার্ড ফ্লু জাতীয় মরক থেকে হাঁস মুরগি রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিষেধক ব্যবস্থা গড়ে তোলা হবে। হাঁস মুরগি, মৎস্য, পশু সম্পদ, কৃষিজাত ফসল এবং বন সম্পদ উন্নয়নের জন্য সর্বাত্মক গবেষণা কার্যক্রম গ্রহণ করা হবে। কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেয়া হবে। কৃষি উন্নয়নের প্রধান লক্ষ্য হবে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধান। সুষম নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যথা উপযুক্ত প্রণোদনার মাধ্যমে গোটা কৃষি খাতকে পুনর্বিন্যাস ও বিকশিত করা হবে। কৃষিতে অনিরাপদ ও ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহার করা হবে না। ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা হবে। অঞ্চলের মানুষের জীবন জীবিকা উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম 1977 সালের 22 ফেব্রুয়ারি হাওর উন্নয়ন বোর্ড গঠন করেন। পরিকল্পিতভাবে কম জীবনকাল ফসলের চাষ, ভাসমান শাকসবজি আবাদ, মাছের অভয় শ্রম গড়ে তোলা, জেলেদের আকাল সময়ে সাবসিডি প্রদান, পরিকল্পিতভাবে হাঁস চাষ সহ হাওরের জীব ও প্রাণীকুলের সংরক্ষণের পরিকল্পিত বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। শ্রমিক কল্যাণ বিএনপি শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষি করার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে। শ্রমবাজার ও মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সকল সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রতি 2 বছর অন্তর রিভিউ ব্যবস্থা চালু করা হবে। যৌতিক শ্রমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যক্তি খাতের দায়িত্ব সম্পর্কে আইন ও বিধিবিধান প্রণয়ন করবে। এই আইন ও বিধি হবে জাতীয় স্বাস্থ্য
ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একই ধরনের ব্যবস্থা থাকবে রাষ্ট্রীয় খাতের জন্য। গার্মেন্টস শিল্পে কর্মরত বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা হবে। নগরায়ন ও আবাসন দেশের দ্রুত বর্ধনশীল ও নৈরাজ্যপূর্ণ নগরায়নকে সুশৃঙ্খল করতে একটি জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, জেলা ও উপজেলা শহরের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মহানগরীগুলোতে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। কৃষি জমি নষ্ট না করে পরিকল্পিত আবাসন যেমন গুচ্ছ আবাসন, বহুতল আবাসন গড়ে তোলা হবে। বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ম্যানেজমেন্ট সহ নগর জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। বাসস্থান প্রত্যেক নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। বিএনপি সীমিত আয়ের মানুষের জন্য একটি বাস্তব ভিত্তিক বহুমুখী প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের প্রয়াস নেবে। অবৈধভাবে দখলকৃত ভূমি পুনরুদ্ধার করে তাতে বস্তিবাসী ও বস্তুভিটাহীন দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসিত করা হবে। এইভাবে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। নিরাপদ খাদ্য ও ঔষধ, ভেজাল প্রতিরোধ, বিশেষ করে খাদ্যে ও ঔষধে ভেজাল রোধে আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। একটি শক্তিশালী ও কার্যকর খাদ্য ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হবে। এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। স্বাস্থ্য সেবা, সবার জন্য স্বাস্থ্য, এই হবে বিএনপির স্বাস্থ্য নীতি। সবার জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করার নিমিত্তে দ্রুততম সময়ের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে সকল নাগরিকের জন্য স্বাস্থ্য বীমা চালু করা হবে। বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে জিপি, জেনারেল প্র্যাকটিশনার্স ব্যবস্থা প্রবর্তন করা হবে। প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট থাকবেন। ফলে ডাক্তারদেরও কর্মসংস্থান হবে। গরিব মানুষের 50 ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হবে। একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে। নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ শ্রেয়, এই নীতির ভিত্তিতে বিএনপি কার্যক্রম অসংক্রামক ও নতুন উদ্ভূত রোগসমূহের বিস্তার প্রতিরোধ ও প্রতিকারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। জিডিপির 5% অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতার যুক্তিসঙ্গত মুনাফা নিশ্চিত করে ঔষধের মূল্য যুক্তিসঙ্গত হারে হ্রাস করা হবে। দেশে ঔষধের মূল উপকরণ ও চিকিৎসা যন্ত্রপাতি উৎপাদন উৎসাহিত করা হবে। রাজধানী শহরে প্রাপ্ত সকল সুবিধা, চিকিৎসা সুবিধা
ক্রমান্বয়ে বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়ে সহজলভ্য করে তোলা হবে। উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য 2030 সালের মধ্যে কমপক্ষে 2.5 লক্ষ নতুন ডাক্তার এবং আনুপাতিক হারে নার্স ও টেকনিশিয়ানের প্রয়োজন হবে। এ লক্ষ্য অর্জনের জন্য বাস্তব কার্যক্রম গ্রহণ করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন হেলথ সেন্টারে ল্যাব সুবিধা সহ অন্তত 2 জন ডাক্তারের অবস্থান নিশ্চিত করে এই সেক্টরগুলোতে সর্বাধিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। প্রত্যেক ডাক্তারকে কমপক্ষে 2 বছর আবশ্যিকভাবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা দিতে হবে। এই ডাক্তারদের মধ্যে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকে আরও শক্তিশালী করা হবে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল রেখে চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের মেধার ভিত্তিতে নিয়োগ ও দেশে বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্বাস্থ্য সেবার ট্রেডিশনাল মেডিসিন এবং সমন্বয় ও উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি গ্রহণ করা হবে। বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা শিক্ষাবিদদের সমন্বয়ে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে। সংক্রামক ব্যাধি রোধ, মাতৃস্বাস্থ্য সেবার উন্নয়ন, প্রসূতি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, শিশু মৃত্যুর হার হ্রাস ও শিশুদের অপুষ্টি রোধ কল্পে রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সকলের জন্য স্বাস্থ্যসম্মত সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এবং বয়োবৃদ্ধদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেওয়া হবে। উপকূলীয় এলাকা ও চর অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের কষ্ট লাঘবের জন্য হসপিস কেয়ার স্থাপন করা হবে। জেলা উপজেলা পর্যায়ে উন্নত হাসপাতাল নির্মাণের জন্য ব্যক্তি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদান করে বেসরকারি হাসপাতাল নির্মাণে উৎসাহ প্রদান করা হবে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞ সহ সমাজের সর্বস্তরে বিশিষ্ট নাগরিক সমন্বয়ে মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিএনপি জনসংখ্যা বৃদ্ধির হার পর্যায়ক্রমে 0% নামিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পরিবার কল্যাণ কর্মসূচিকে সফল করার জন্য বস্তিবাসী, নিম্নবিত্ত ও শিক্ষার আলোকে বঞ্চিত সহ সমাজের প্রতিটি স্তরে পরিবার কল্যাণ কার্যক্রম কার্যকরভাবে সম্প্রসারিত করা হবে। যুব নারী ও শিশু শিশুদের জীবন বিকাশের চাহিদা নিরিখে যথা উপযুক্ত উন্নয়ন কৌশল গ্রহণ করা হবে। জাতীয় উন্নয়নে যুব ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সভ্যতা ও সংস্কৃতির বিকাশে
নারীর অবদানকে বিএনপি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিএনপি সকল কর্মকাণ্ডে নারী সমাজকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে সকল বাধা অপসারণ করা হবে। নারী নির্যাতন, যৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ, নারী ও শিশু পাচার রোধে কঠোর কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু শ্রম রোধে কার্যকর বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু সন্তান রেখে নারীরা যাতে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে অধিক সংখ্যক ডে কেয়ার সেন্টার গড়ে তোলার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হবে। নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের পথে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী উদ্যোক্তাদের অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব প্রণয়নে প্রয়োজনীয় সমর্থন, স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং কর ছাড় দেয়া হবে। বিএনপি বেকার যুবশক্তিকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োগের জন্য দেশে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি ও বিদেশি কর্মসংস্থানের চাহিদার নিরিখে যুব সমাজকে যথাযথভাবে দক্ষ ও সক্ষম করে তুলবে। এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে মানব জাতির অস্তিত্ব যেভাবে বিপন্ন হতে চলেছে, তার জন্য বাংলাদেশের মতো দেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের দায়ভার শিল্পোন্নত বিশ্বকে নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে শিল্পায়ত বিশ্বকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে বিশ্ব জনমত গঠন ও বাস্তব পদক্ষেপ গ্রহণে সক্রিয় ভূমিকা নেবে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উপকূল এলাকা সহ সারা দেশে নিবিড় বনায়ন ও সুন্দরবন সহ অন্যান্য বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যথোপযোগী ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়ানোর জন্য বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। আমাদের নদীর সংখ্যা 4 শতাধিক, এর মধ্যে 230টি নদী মৃতপ্রায়। এসব মৃতপ্রায় নদী খনন করে নৌ চলাচলের উপযোগী করা হবে এবং শুষ্ক মৌসুমে এগুলোর জলাধার হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। পুরাতন ব্রহ্মপুত্র নদ, ধলেশ্বরী, গড়াই, মধুমতি, করতোয়া ইত্যাদি খনন করে পানি সংরক্ষণে জলাধার সৃষ্টি করা হবে। বদ্বীপ ভূমি বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণ, উপকূলীয় সম্প্রসারণ নিশ্চিত এবং ভূমি পুনরুদ্ধার করার জন্য
নদ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ রাখতে হবে। নদী ভাঙন প্রতিরোধে সময় উপযোগী নদী শাসন ও প্রতিরোধী কাঠামো নির্মাণ করা হবে। উপকূলীয় বাঁধ নির্মাণ, সংস্কার, পুনর্বাসন ও শক্তিশালী করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আমরা পানির পরিণত হয়েছে। রাজধানী ঢাকার জনজীবনের স্বার্থে বুড়িগঙ্গা, বালু, তুরাগ সহ ঢাকার চারপাশের জলাভূমি দূষণ মুক্ত করে এগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পরিবেশ দূষণ হ্রাস ছাড়াও ভূপৃষ্ঠে পরিচ্ছন্ন পানি ও সুলভ নৌ যোগাযোগ নিশ্চিত হবে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশে বহমান আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিস্সা আদায়ে বিএনপি আঞ্চলিক ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণ করবে। প্রয়োজনে কার্যকর আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগও গ্রহণ করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি, কাঙ্ক্ষিত ডাবল ডিজিট প্রবৃদ্ধির চাহিদা পূরণের জন্য 2030 সাল নাগাদ আনুমানিক ধরে রাখা ও বিস্তৃত করার পাশাপাশি শিল্প খাতের বহুমুখীকরণের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশকে টেকসই শিল্পোন্নত দেশে পরিণত করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। সব ধরনের সম্ভাবনাময় শিল্প স্থাপনায় বেসরকারি খাতকে সহায়তা দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি এবং শ্রমঘন শিল্পকে বিশেষ সুবিধা প্রদান করা হবে। বাংলাদেশ একদিকে যেমন রপ্তানি বাজারের জন্য শিল্প পণ্য উৎপাদন করবে, অন্যদিকে দেশীয় চাহিদার নিরিখে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনের ব্যক্তি উদ্যোগকে প্রণোদিত করা হবে। ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। যোগাযোগ, সড়ক, রেল ও নৌপথ, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে রেল ও নৌপথের উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হবে। সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। চট্টগ্রাম উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে একে একটি রিজিনাল হাব হিসেবে গড়ে তোলা হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে রাজধানী ও প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে সুপার হাইওয়ে দ্বারা সংযোগের উদ্যোগ গ্রহণ করা হবে। চট্টগ্রাম মংলা সমুদ্র বন্দরের দক্ষতা বৃদ্ধি
ও আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ আরও সহজসাধ্য করা হবে। এক সময়ে দেশে 24,000 কিলোমিটার নৌ চলাচলের উপযোগী জলপথ ছিল, কিন্তু এতদিনে অধিকাংশ নদী ভরাট হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়ায় সম্প্রতি নদীপথ এসে দাঁড়িয়েছে মাত্র 3,600 কিলোমিটার। নদীমাতৃক বাংলাদেশে এ এক ভয়াবহ চিত্র। একটি প্রকল্পের আওতায় নদী খননের মাধ্যমে হারিয়ে যাওয়া নির্বাচিত নদীপথগুলো পুনরুদ্ধার এবং এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হবে। কর্ণফুলী, বুড়িগঙ্গা, গোমতী, পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করা হবে। গত বিএনপি সরকারের সময়ে ঢাকার পানগাঁয়ে নির্মিত কন্টেনার টার্মিনালের মতো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের নিকটস্থ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল নির্মাণ করা হবে। এশিয়ান হাইওয়ে ও ঢাকা কুম্বিং রেল ও সড়ক যোগাযোগ সহ সকল আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সড়ক যোগাযোগ উন্নয়নকল্পে দ্বিতীয় যমুনা সেতু, পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে দ্বিতীয় পদ্মা সেতু, ব্রহ্মপুত্র সেতু নির্মাণ করা হবে। বুড়িগঙ্গা, মেঘনা, গোমতী ও কর্ণফুলী নদীর ওপর আরও সেতু নির্মাণ করা হবে। বিভিন্ন ছোট বড় নদীর ওপর প্রয়োজনীয় সংখ্যক সেতু নির্মাণ করা হবে। ঢাকার সাথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দ্রুত যোগাযোগের জন্য ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করা হবে। সারা দেশে বিভিন্ন মহাসড়ক পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে। সারা দেশে নেটওয়ার্ক তথা জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, উপজেলা সংযোগ সড়ক ও স্থানীয় সড়ক সমূহের যথাযথ উন্নয়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। সার্কভুক্ত ও আসিয়ান দেশসমূহের সাথে রেল ও সড়ক যোগাযোগের উদ্যোগ গ্রহণ করা হবে। গণচীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগে সংযুক্ত হওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশের প্রবেশ পথগুলোকে অধিকতর পরিচ্ছন্ন, ঝামেলামুক্ত, সীমামুক্ত প্রবেশ পথ হিসেবে গড়ে তোলা হবে। বড় বড় শহর নগরগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করে সামগ্রিকভাবে বাংলাদেশের মুখচ্ছবিকে আকর্ষণীয় করে তোলার জন্য সকল প্রকার পদক্ষেপ নেওয়া হবে। পর্যটন শিল্পের প্রধান মূলধন প্রকৃতি ও সংস্কৃতি সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে টেকসই পর্যটন উন্নয়ন, বিশেষভাবে ইকো ট্যুরিজম বিকাশের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্ন নিদর্শন সম্পন্ন এলাকাগুলো পর্যটকদের আকর্ষণের স্থান হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন, সিলেট, গারো পাহাড় এবং কিছু নদী তীরবর্তী সমুদ্র উপকূলবর্তী এলাকা বিশেষ পর্যটন স্পট হিসেবে উন্নত করা হবে। পর্যটন শিল্পের সমন্বিত ও পরিকল্পিত
উন্নয়নের জন্য পর্যটন বান্ধব আইন প্রণয়ন করা হবে। বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলী আরও সহজীকরণ করা হবে। দেশি বিদেশি পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ ও আবাস নিশ্চিত করা হবে। বিদেশি পর্যটকদের সুবিধার্থে প্রশিক্ষণপ্রাপ্ত দোভাষী ও পর্যটক গাইড সেবা নিশ্চিত করা হবে। পর্যটন শিল্পে আগ্রহী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্থানীয় তরুণদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের পর্যটন খাতে শিল্প ও স্বল্প সুদে ঋণ সুবিধা এবং কর অবকাশ সহ বিবিধ উদ্দীপনামূলক সুবিধা প্রদান করা হবে। পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহ উদ্যোগী ভূমিকা নেবে এবং প্রয়োজনীয় প্রচারণা নিশ্চিত করবে। সামাজিক ব্যাধির সমস্যা। নেশার মরণছোবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে। মাদক আমদানি, উৎপাদন এবং বাংলাদেশে এসবের বেআইনি প্রবেশ রোধে কঠোর বিধিনিষেধ প্রয়োগ করা হবে। হতাশা এবং অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যার কারণে মাদকাসক্তরা বিপদগামী হয়। এদের পুনর্বাসনের জন্য মানসিক ও চিকিৎসার সমর্থন দেয়া হবে। বাংলাদেশে ক্লিনিক্যাল ও সাইকোলজিস্ট, মনোবৈকল্য বিশেষজ্ঞ এবং সাইকোথেরাপিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোকে